লং মার্চ টু ঢাকা সর্বস্তরের জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হালকা খাবার পানি, দু একটা জামা কাপড়, ছোট ছাতা, অতি প্রয়োজনীয় জিনিস সহ ছোট পিঠের ব্যাগ, যে কোনো যানবাহনে প্রয়োজনে পায়ে হেঁটে, যে কোনো নেতৃত্ব বা নির্দেশনার অপেক্ষা না করে ঢাকার পথে রওনা হন, দলে দলে, কাতারে কাতারে, লাখে লাখে, কোটিতে কোটিতে। পরিবহন মালিকদের প্রতি আহ্বান, লং মার্চ টু ঢাকা অংশগ্রহণের জন্য ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে আপনার বাস, ট্রাক, সিএনজি, অটো ব্যবহারের জন্য দিয়ে দিন। প্রয়োজনে শ্রমিক ভাইরা বাস, ট্রাক নিয়ে এগিয়ে আসুন। এবারের মুক্তিযুদ্ধের গর্বিত মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নিন। যদি কোথাও কোনো বাধা পান, বাধা অতিক্রম করার চেষ্টা করবেন, না পারলে ওখানেই বসে পড়বেন। ঢাকায় আমাদের বিপ্লবীরা ঢুকে গেলে ঢাকার প্রবেশ মুখ বন্ধ করে দেবেন। আশেপাশের গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ এসে বসে পড়বেন রাস্তার উপরে, যতদিন পর্যন্ত না হাসিনার পতন হয়। কারণ হাসিনা বাঁচার শেষ চেষ্টা করার জন্য ঢাকার বাইরে থেকে রিইনফোর্সমেন্ট যেন আনতে না পারে। ঢাকায় প্রথমেই দখল করে নেবেন ফ্যাসিবাদের দোসর ৭১ টিভি আর সময় টিভি। ওখান থেকে সম্প্রচার শুরু করবেন স্বাধীন বাংলাদেশের কর্মসূচি। এরপরে অভিযান চালাবেন গণভবন উদ্ধারের, জনগণের ভবন উদ্ধারের। আমরা আর এক সাগর রক্ত পেরিয়ে ফ্যাসিস্ট দানব হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। স্বাধীন দেশে দেখা হবে। আপনাদের সাথে সৃষ্টিকর্তা আপনাদের বিজয়ী হওয়ার তৌফিক দিন, আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এইটা আমি বলছিলাম ৪ আগস্ট ২০২৪-এ, যখনও হাসিনা পলায়নি। দেখলেন তো, গণশত্রু সময় টিভি আছে, ৭১ টিভিও আছে। গণভবন দখল করছিলাম, হাসিনাও পলাইছিল, কিন্তু ওরা আছে। এই এক জায়গায় গোটা ২ বছরের হিসাবটা ধরা পড়ে। সময় টিভি আর ৭১ টিভি টিকে যাওয়াই প্রমাণ করে আমরা হাসিনাকে হটাইছি, কিন্তু হাসিনার শাসনকে, তার প্রতিষ্ঠানগুলোকে হটাইতে পারি নাই, সরাইতে পারি নাই। আজ হাসিনার পলায়নের ২য় বর্ষপূর্তি। আজ থেকে ঠিক ২ বছর আগে হাসিনা হেলিকপ্টার করে পলাইছিল। আর ২০১৮ সালের এই একই দিনে, এই হতভাগা ৫ই আগস্ট, হাসিনা তার পিছে ডিজিএফআই লাগাই দিছিল। এই হতভাগারে দেশ ছাড়তে হয়েছিল। খোদা তাআলার কি অসীম কুদরত, সে একই দিনে কাঁঠাল রানীকে পলাইতে হইল হেলিকপ্টার কইরা, গণরোষে। আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। কাঁঠাল রানীর কব্বর দেশের মাটিতে হবে না। আজকের দিনে আমাদের হিসাব করতে হবে কি কি অর্জন করলাম এই ২ বছরে, আর কি কি করতে পারি নাই, করা উচিত ছিল। আসেন সেই হিসাবের খাতা খুলে দেখি। আমাদের অর্জন যে একেবারে নাই তা না। দেখেন, ১ নাম্বার, হাসিনা নাই, সে পলাইছে। এটা গুরুত্বপূর্ণ। তার এত বড় দল, রাষ্ট্রযন্ত্র, তার দলের গুন্ডা যে লেসপেন্সার বাহিনী গড়ে তুলছিল, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব আর ইন্ডিয়া, কেউই তারে রক্ষা করতে পারে নাই। পদত্যাগ কইরা দেশের জেলে থাকার মতো অবস্থাও তার ছিল না, দেশ ছেড়ে পালাইতে হয়েছে। হাসিনার পতন হবে, এটি তো অবিশ্বাস্য ছিল আমাদের কাছে, অনেকের কাছে ছিল। সত্য কথা, আলহামদুলিল্লাহ, রাক্ষসী গেছে। এটাই তো আমাদের জীবনের একটা বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন। আর কি লাগে অর্জন? ২ নাম্বার, হাসিনা, তার দল, তার লেসপেন্সার, এদের বিচার হইতেছে। ৫ই মে শাপলা হত্যাকাণ্ডের বিচার হইতেছে। ৩ নাম্বার, আয়নাঘর গুড়ায় দেওয়া হয়েছে, গুম ক্রসফায়ার বন্ধ হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা বন্ধ হয়েছে, প্রত্যেক দিন ১০০০ খানিক মামলা হইতো। ৪ নাম্বার, একটা নির্বাচিত সংসদ হয়েছে, তারা ফাংশন করতেছে, যেমনই করে ভালো মন্দ তারা ধীরে ধীরে সংসদীয় রাজনীতির ধারায় ফিরতেছি আমরা। ৫ নাম্বার, বাংলাদেশ তার শত্রুরে চিনতে পারছে, ফন্দের আলো আর দিল্লি স্টার রে চিনতে পারছে। বাংলাদেশে ইন্ডিয়ান স্বার্থ, মিডিয়া, আর্ট, কালচার আর এলিট সুশিল্পনার মধ্যে দিয়া কিভাবে ফাংশন করে সেটা বুঝতে পারছে। ছায়ানট, উদীচী, সিপিবি, বাম, এই সমস্ত মিলা ছদ্মবেশে যে আওয়ামী লীগের দোকান চালায় সেটা চিনতে পারতেছে। সবচেয়ে বড় কথা, ধানমন্ডি ৩২ নম্বর মাটির সাথে গুড়ায় দেওয়া হয়েছে। এডিটর সাহেব, ব্যান্ড পার্টি বাজার। এইবার হিসাবের অন্য পিঠ।
দেশের সব সংকট চইলা যায় নাই, কিছু সংকট বাড়ছে। আর ব্যর্থতাগুলা তিনটা জায়গায়, আমাদের নিজেদের ভেতরে, জুলাইয়ের শক্তির ভেতরে, আমাদের কালচারে, আর ওদের প্রতিষ্ঠানে। জুলাইয়ের শক্তির ভেতরে ঐক্য নাই। আজ যখন এই ভিডিও রেকর্ড করতেছি তখন জাতীয়তাবাদী চাচ্ছু দল নানা জায়গায় শিবিরের উপরে ঝাঁপে পড়িছে। হ্যাঁ, চাচ্ছু দলের মিছিল দেখেন। এডিটেশে বড় কইরা দেখান, এডিটেশে এটা নাকি ছাত্র যুবদল নেতা নয়, হেলমেট পরে নামিছে, হাতে লাঠি, আবার সে হেলমেট, ছাত্রলীগের হেলমেট, শুধু চেহারাটা বদলাইছে। আর তার সাথে কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে ফজল হক হলে যে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটায় মারছিল না, ওই মামলার চার্জশিটভুক্ত আসামি এফএইচ হলের ছাত্র দলের নেতা শেখ রমজান আলী রকি। দেখেছেন? তাহলে তোফাজ্জলকে পিটায় মারছিল কারা দেখেছেন? হাসপাতালে যে হামলা করেছে, ঠিক জুলাই ছাত্রলীগ যেমন করেছিল। অক্ষরে অক্ষরে একই স্ক্রিপ্ট, শুধু পতাকার রংটা বদলাইছে। জুলাইয়ের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম, যাকে সবাই ভালোবাসতো, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, খোদা তাআলা তাকে বেহেশত নসিব করুক। আজ সেই ওয়াসিম যেই মানুষটাকে ভালোবাসতো, যার আদর্শে উদ্বুদ্ধ ছিল, আজ সেই মানুষটাকে বেরবিতে, রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অপমান করা হয়েছে। এরা তো আবার শাহবাগ কায়েম করতেছে, কারণ আওয়ামী লীগাররা আশ্রয় পাইছে বিএনপিতে, আশ্রয় দিছে আনুষ্ঠানিকভাবে। নৌকার লোকদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিছে মির্জা ফখরুল। দেখেন, এখন আমাদের যারা এখানে নৌকা পড়তেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। তারেক রহমান বলে আন্দোলনের সময় নাকি জামাত শিবিরে পাওয়া যায় নাই। হ্যাঁ, জামাত শিবির কয় নাই, বলছে গুপ্ত। শোনেন, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। শুনিছেন তো? তারেক রহমান এই মিছিলটা কারা করেছিল দেখেন। দেখিছেন বিএনপি কি নিজে খালেদা জিয়ার মুক্তি চেয়ে এই সাইজের একটা মিছিল করতে পারছে, যেটা শিবির করছে? আর আপনারা বলেন তাদের খুঁজে পান নাই। আশ্চর্য কথা। মজার কথা হইল, বিএনপির যে প্রিয় পত্রিকা ফুন্দের আলো প্রসঙ্গে আসতেছি পরে, সে কইতেছে কর্মসূচি ঘোষণা করতো বিএনপি আর পালন করতো জামাত শিবির। দেখেছেন? আর তারেক রহমান বলে তাদের পায় নাই। তারেক রহমানের কে সমস্ত স্ক্রিপ্ট লেগে দেয়, আর নাকি তারেক রহমানের ডিমেনশিয়া হয়েছে কে জানে। শাপলা চত্বর কে করছে? মোদি বিরোধী আন্দোলন কে করছে? জামাত শিবির করছে। এখনো পর্যন্ত এই জুলাই নিয়ে যতটুকু পজিটিভ কাজ হয়েছে তার বেশিরভাগই এই শিবির করছে, ইউনিভার্সিটিগুলোতে করছে। যাই হোক, আর একটা অংশে আসি, কালচারালি আমরা জুলাই নিয়ে কতটুকু আগাইছি। কালচারালি আমরা এক পাও আগাই নাই। জুলাই কেন হইল, জুলাইয়ের স্পিরিট কি, এই নিয়ে আমরা ইন্টেলেকচুয়ালি, কালচারালি, ফিলোসফিক্যালি এক পাও আগাইতে পারি নাই। আপনি একটু পিছনে ফিরে তাকান। 1971 স্বাধীনতার পরে 2টা ল্যান্ডমার্ক সিনেমা মুক্তি পায়। চাষী নজরুল ইসলামের ওরা 11 জন। এটার মুক্তির তারিখ 11ই আগস্ট 1972। 1971 16ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8 মাসের কম সময়। সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এটা মুক্তি পাইছে 72 নভেম্বরে। 1 বছর হওয়ার আগেই 2টা সিনেমাতে হিউজ লজিস্টিক্স থাকছে, কারণ যুদ্ধের দৃশ্য ছিল, গোলাগুলি ছিল, সেনাবাহিনীর সাহায্য নিতে হয়েছে, আগ্নেয়াস্ত্র নিতে হয়েছে, গুলিগোলা লাগছে চিত্রায়িত করতে। সদ্য যুদ্ধ বিধ্বস্ত শূন্য কোষাগারের একটা দেশ এটা করছে। আর আমরা 2 বছর জুলাই নিয়ে একটা ল্যান্ডমার্ক সিনেমা দাঁড় করাইতে পারলাম না। যদিও 1.5 বছর ধরে ইউনূস সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ছিল একজন ডাকসাহিত্যে চলচ্চিত্র নির্মাতা। এই হতেছে আমাদের কালচারাল অ্যাসেট বানানোর হিম্মত। আর এই জন্যই আওয়ামী লীগ জুলাইকে আক্রমণ করার, জুলাইয়ের শক্তিকে আক্রমণ করার সাহস পায়। যেই ঘটনার নিজস্ব স্মৃতি নাই, কালেকটিভ মেমোরি নাই, নিজস্ব ছবি নাই, নিজস্ব বয়ান নাই, তার বয়ান শত্রু লিখে দিবে। তাই হইতেছে, তাই হবে।
আর যারা লিখতে পারতো, যারা এটা করতে পারতো, তাদেরকে কাছেই ঘিরতে দেয় নাই, আমারে তো দেশেই যাইতে দেয় নাই। এখন গর্ত থেকে বাইর হইতেছে 111-এর কারিগরেরা, আস্তে আস্তে গর্ত থেকে বাইর হইতেছে। এই যে হোসেনি জিল্লুর মাদার আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় আনিছিল 111 কইরা। 111-এর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ছিল। এখন বাক্য যার ইচ্ছে, ইউনূস সরকার নাকি ক্ষমতার লোভ তৈরি করে দিয়ে গেছে ছাত্রদের। এই মতি জিল্লুর গংরা ভাবে জান দিবে তরুণেরা, দরিদ্ররা, মাদ্রাসা ছাত্ররা মজা লুটবে ক্ষমতার তারা। এই একই অপরাধে প্রথম আলোর ভূমিকাও বিশাল। আমি হাসিচ্ছি, ব্যাপক অপপ্রচার চালায় ইন্ডিয়া অনুসারী সংবাদ মাধ্যমগুলা 2007-এ 111 করছিল, পটভূমি তৈরি করে দিছিল 111-এ বয়ান তৈরি করে দিছিল, 111-এর সরকারও ছিল তারা। আজ তারা সবাই মিলে ষড়যন্ত্রের নতুন জাল বিস্তার করতেছে। এই ধরিবাজ হোসেন জিল্লুর 2025 সালে সিআইএর নামে প্রতারণাকারী রাষ্ট্রদ্রোহী মামলায় আটক মাসুদ করিম চক্রের সাথে মিলা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেনারেল ওয়াকারের উস্কানিতে কুকইরা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রফেসর ইউনূসের সরকারে ঢুকতে না পাইরা এই শেয়ালের খাইশ হয়েছিল ক্ষমতার মসনদে বসার। হারাম জাদারে যেখানে পাবেন হাড্ডি গুড়া করে দেবেন, একেবারে গুড়া গুড়া করে দেবেন। এই বুড়া যেন এই বুড়াকালে মাজার হাড্ডি ভাঙার জন্য হাগামতা যেন করতে না পারে। এই গণশত্রুর চিনা রাখেন এডিটর সাহেব, এর সিল মেরে দেন, গণশত্রু আর জাউরা সিল মেরে দেন। এবার আসেন ফুন্দের আলোর শয়তানি দেখি। এই ফুন্দের আলো কয়দিন আগে আয়নাঘরের কথিত বন্দিশালা কইছে। কি সাহস দেখেন! এরা জুলাই আন্দোলনটা জঙ্গির আক্রমণ মানায় দেবে ভুল কইরা, তারপর জনতার তীব্র প্রতিক্রিয়া টের পেয়ে বিন্দু মাত্র ব্যাখ্যা ছাড়া নীরব মুছে ফেলে। ঠিক যেমন ভুলবশত মেজর জাহিদের মতো বহু নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে দুনিয়া থেকে মুছে ফেলার খেলায় শরিক হয়েছিল। কি হয়েছিল মেজর জাহিদের জানেন? তারিখ ধরে ধরে বলি, মন দিয়া শোনেন। সেপ্টেম্বর 2016 মেজর জাহিদকে জঙ্গি সাজায় হাত করা পড়া অবস্থায় 16টা গুলি করা হয়। আর 2017 জানুয়ারিতে হাসিনা তার স্ত্রীকে জেলে পাঠায়। তখন ওনার 2 মেয়ে, বড় মেয়ের বয়স 7 আর ছোটটার বয়স 1 বছর মাত্র। আহারে, ছোট মেয়েটা মায়ের সাথে জেলে বড় হইতে থাকে, দুধের বাচ্চারে জেলে পাঠাইছে বাবারে মাইরে ফেলা। বড় মেয়ে মামার বাসায় বড় হইতে থাকে, জেলে মাকে দেখতে গেলে কান্ত মা বাচ্চাটা শুধু। 3 বছর পরে মিসেস জাহিদ জামিন পায়। জামিনের 6 মাসের মধ্যে ডিবি অফিসে তারে আবার ডাকা হয়। সেখানে আমেনা মহসিন এবং আরেকজন প্রভাষক ছিল ইন্টারন্যাশনাল রিলেশনের, নামটা জোগাড় করতেছি, তারে নানা রকম প্রশ্ন করে মিসেস জাহিদকে, আপনার কখন থেকে এই পরিবর্তন, কখন থেকে হিজাব পড়েন, আপনার হাজবেন্ড কি আগে থেকে এমন ছিল? স্বামীকে হাত করা পড়ায় মিথ্যা অপবাদে 16টা গুলি করছে, আর তার বিধবাকে এখন জেরা করতেছে সে হিজাব পড়ে কেন। এর কিছুদিন পর হঠাৎ করে আদালতে হিয়ারিং হয়, জামিন বাতিল হয়ে যায়। জামিন বাতিলের খবর শুনে ওনার মা অসুস্থ হয়ে পড়ে, মিসেস জাহিদের মা। বছর খানিকের মধ্যে মিসেস জাহিদকে আবার জেলে পাঠানো হয়। 2022-এ উনি যখন জেলে, তখন ওনার মা মারা যায়। জেলে থাকার কারণে শেষবারের মতো দেখতে যেতে পারেননি। আর মেজর জাহিদের বাবা মাও ছেলের শোকে মারা গেছেন, ছেলে খুন হওয়ার কিছুদিনের মধ্যেই। হাসিনা আমলে কত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে দিয়ে একটা পরিবার জীবনযাপন করছে। সবকিছু শেষ হয়ে গেছে এই পরিবারের। এডিটর সাহেব, এই ছবিটা একটু বড় করে দেখান, বড় মেকআপ করলে নিয়া মেজর জাহিদের ছবি। আমরা মনে করি আমরা অনেক ত্যাগ করেছি। এই পরিবারের কষ্ট যন্ত্রণা ত্যাগের কাছে আমাদের লড়াই কিছু না। মিথ্যা পদে হত্যা করা হয়েছিল, এখন মেজর জাহিদকে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেজর জাহিদ মরে গিয়ে বাইসে গেছেন। কি পরিমাণে পারিবারিক, সামাজিক, মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে এই পরিবারটা। এমন একটা সুখের সংসার সারখার করে দিছে হাসিনা। আর হাসিনার এই জুলুমের বয়ান উৎপাদন করে দিয়েছে ফুন্দের আলো, দিল্লি স্টার। দিল্লি স্টার কি শিরোনাম করছিল দেখেন জাহিদকে নিয়া? এই 2 অভিশপ্ত মিডিয়া মেজর জাহিদের খুনের বৈধতা উৎপাদন করছে। ফুন্দের আলো, দিল্লি স্টার, এদের ক্ষমা নাই। ব্রিগেডিয়ার জাহিদকে সৃষ্টিকর্তা শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু এদের কিছু হয় নাই, ফুন্দের আলো, দিল্লি স্টারে কিছু হয় নাই। কোনো স্বীকারোক্তি নাই, কোনো গ্লানি নাই, কোনো অনুশোচনা নাই। এই মিডিয়া সন্ত্রাসের বরপুত্রদের কোথাও জবাবদিহি করতে হয় না। তাদের স্বাধীনতা অলঙ্ঘনীয়, পুত পবিত্র। আর এখন তারা ভিকটিম সাজছে। পুড়ে যাওয়া ফুন্দের আলো, দিল্লি স্টার দেখায় দৈনিক নাগাসাকি, হিরোশিমা নাকি হয়েছে ওইটা দেখায় সবাইকে, আমরা ভিকটিম, আমাদের মারিছে। আয়নাঘরের মতো নৃশংস গোপন বন্দিশালার অস্তিত্ব প্রথমে অস্বীকারের চেষ্টা করছে, তারপর আবার ইনভার্টেড কমার মধ্যে রেখে মিথ্যা ছাপাই দিছে। এই খেলা চলছে 24 ঘন্টা। আসলে এই 24 ঘন্টা ধরে আমরা মাপছে আমাদের সহ্য শক্তি কতটা হজম করতে পারি। এইবার 24 ঘন্টার পরীক্ষা নিছে। ভাইবা দেখেন ভবিষ্যতে এই পরীক্ষার সময়সীমা কত দীর্ঘ হইতে পারে। কেউ তো ভাবতেছেন
এই মতি মাহফুজ তো বুড়া একদম কয়দিন পরে জয় বাংলা হয়ে যাবে, এই কুকুরটি আর কয়দিন চালাবে, দিন বদলাইবে না। ওরা যে কালচারাল ইনস্টিটিউট গড়ে তুলছে তাতে সবাই একটা ছোট ছোট মতি মাহফুজ। কেউ কেউ হয়তো সঠতায় মতি মাহফুজকে হার মানাবে। যে তীব্র ঘৃণার বিদ্বেষ থেকে ওরা কথিত শব্দটা উচ্চারণ করে তা ওদের মজ্জাগত, ওদের মনের মধ্যে গভীরভাবে প্রতীত আছে। এইটাই পার্ট অফ ৭১-এর চেতনা। আমার দেশ যদি এরকম ভুল করতো, হাতে পায়ে ধরে মাপ চাইলেও আমার দেশের অস্তিত্ব থাকতো না। মাহমুদুর রহমানকে এতক্ষণে ভার্চুয়াল লিঞ্চিং করে দেওয়া হইতো। আর মতি মাহফুজের এই কথিত দুঃখ প্রকাশের যে নির্লজ্জ ভাওতাবাজি, তা জাইনাল জাতি কৃতার্থ। আর এই ফন্দের আলো দিল্লি স্টারকে পাবলিক সোটা লাল করে দিলে নাকি লজ্জায় আমাদের মাথায় হেঁট হয়ে যায়। কথা শুনতে হয় খলিলুর রহমানের কাছ থেকে। খলিলুর রহমান আবার নিজে কয় না, তারা এবার শিখাই দিছে পশ্চিমারা। শুনেন, আবার ওটা নাকি স্বাধীন গণমাধ্যম। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। আমাদের যে লজ্জা পাইতে হবে সেটা আবার পশ্চিমারা শিখাই দিছে খলিল। তো খলিল ভাই তো লেখাপড়া জানা মানুষ, আপনারা একটু শিখায়, একটু মেলা দিন আগে লেখাপড়া করেছেন ভুলে বসে আছেন, অথবা বুড়া হয়েছেন জন্য মাথায় ডিমেনশিয়া হয়েছে, আলঝেইমার হয়েছে। আপনার জায়গায় আমি থাকলে পশ্চিমাদের কি কইতাম সেটা শুনে রাখেন। পশ্চিমা তাদের কূটনীতিক এনজিওরা এসে যখন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে লেকচার মারায়, আমরা তখন তাদের নিজেদের বানানো আইনটা কোনোদিন মনে করাই দিতে পারি নাই। নুরেমবার্গে টপ নাৎসিদের সাথে কাঠগড়ায় দাঁড়াইছিল জুলিয়া স্ট্রাইকার। লোকটা নাৎসিবাদী পুরানো কর্মী। ওর একটা কাগজ ছিল, ডের স্ট্রুমার। যুদ্ধের ভয়াবহতম বছরগুলোতে তার হাতে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, সেনাবাহিনীতেও ছিল না, হলোকাস্টের পরিকল্পনার টেবিলেও সে বসে নাই কখনো। তার হাতে ছিল শুধু একটা পত্রিকা, আর ওই কাগজ চালানোর অপরাধে ওর ফাঁসি হয়েছে। কারণ সে নাজি শাসনের হিটলারের পক্ষে বয়ান উৎপাদন করছে ওই পত্রিকায়। স্ট্রাইকার নুরেমবার্গে উঠছে সম্পাদক হিসেবে। ট্রাইব্যুনাল তাদের 2টা অভিযোগে বিচার করে, ষড়যন্ত্র এবং মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়। বলছিল সে হলোকাস্টের জন্য উস্কানি দিছে। এটাই রাজনৈতিক জাতিগত ভিত্তিতে নিপীড়ন, এটাই মানবতা বিরোধী অপরাধ। 16 অক্টোবর 1946-এ তাকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ আমলে ভারতবর্ষে সংবাদপত্র, সাংবাদিক, এডিটরদের জেল জরিমানা করছে না, পত্রিকার ডিক্লারেশন বাতিল করছে না। এগুলো তো ইংরেজরাই শিখাই গেছে। ইংরেজ আমলে পত্রিকার বিরুদ্ধে একের পর এক আইন বানানো হয়েছে না। কাজী নজরুল ইসলামকে যে জেলে ঢুকানো হয়েছিল কি জন্যে? অসংখ্য সাংবাদিককে জেলে ঢুকানো হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লেখার জন্য। ওরা নাকি আমাদের আধুনিক সভ্যতা শিখাইতে আসছিল। মতি মাহফুজ আইসা যখন কয় সাংবাদিক কেন ধরা হয়েছে, সাংবাদিকরা কেন জেলে, প্রশ্নটা ওইটা না। প্রশ্ন হইল গুম খুন যখন চলতেছিল তখন কে সে যাই না শুনে সেই খুনের জন্য বয়ান বানাইছে? কার কলমের ডগায় জঙ্গি তকমা লাগায় মানুষটা লাশ হইছে? 1/11 জঙ্গি নাটক, 16 বছরের বয়ান নির্মাণ, এইগুলার নথি আছে, তারিখ আছে। মতি মাহফুজকে কাঠগড়ায় তুলতে হবে। 1/11 কইরা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম, আর ফ্যাসিবাদের পক্ষে জঙ্গি বয়ান তৈরি করা হাজার হাজার মানুষকে গুম খুনের অপরাধে মতি মাহফুজের ফাঁসি চাই। এটা প্রতিশোধ না, এটা ওদেরই শেখানো সভ্যতা, পশ্চিমাদের শেখানো সভ্যতা। আর এইটাই ওরা সবচেয়ে বেশি ভয় পায়, কারণ এইখানে প্রেস ফ্রিডম বইলা চিৎকার কইরা পার পাওয়া যায় না। পার পায় নাই নুরেমবার্গে, মতি মাহফুজ পার পাইবে না। ওরা বাইসা থাকুক, দেখি ওদের গলায় ফাঁসির দড়ি না ঝোলানো পর্যন্ত আমাদের মুক্তি নাই। আর যতদিন বিচার না হইতেছে ততদিন ওদের টাকার লাইনটা কাটেন। যতদিন এটা হইতেছে না ততদিন এই 2 প্রতিষ্ঠান যাদের বিনিয়োগে চলে ওদের আর্থিক যোগানোর উৎস বন্ধ করে দিতে হবে। ফন্দের আলো আর দিল্লি স্টারের মালিক হইতেছে ট্রান্সকম। ট্রান্সকমের সবচেয়ে বড় আয় আসে তাদের ওষুধ কোম্পানি এসকেএফ থেকে। ওখানে আয় করে এসকেএফে, আর ওইটা 2টা পত্রিকা চালায়, ঢালে এইখানে বাঁচায় রাখে। এই কোম্পানির ওষুধ কিনবেন না। এইটা সাহেব লোগোটা বড় করে দেখায় দেন, স্ক্রিনে বড় করে ধরে রাখেন। আপনারা শুধু ওষুধের গায়ে লোগো থাকলে কিনবেন না। ডাক্তার প্রেসক্রিপশন লেখার সময় কইবেন এই এসকেএফ এর ওষুধ আমারে দিবেন না, অন্য যে কোনো কোম্পানির ওষুধ দেন। ফার্মেসি দিকে বলবেন এই কোম্পানির কোনো ওষুধ আমারে দিবেন না, খাবেন না, বাসায় থাকলে ফেলা দেন। আর ফন্দের আলোর সাথে মিলে আরেকটা কোম্পানি অ্যাওয়ার্ড দেয়, মেরিল। এই কোম্পানির কোনো পণ্য কিনবেন না। 10% বেচা বিক্রি কমলে এমনিতে ওদের শুকায় গুটা হয়ে যাবে। এই 2 বছরের খাতায় হাসিনা পলাইছে, বিচার শুরু হয়েছে, আয়নাঘর ভাঙছে, 32 নাম্বার ভাঙছে, একটা নির্বাচিত সংসদ বসছে। এগুলো ছোট জিনিস না, এগুলো এক জীবনের অর্জন। আর খাতার অন্য পিঠে সময় টিভি চলতেছে, 71 টিভি চলতেছে, ফন্দের আলো, দিল্লি স্টার এখনো ঠিক করে দেয় কোনটা খবর আর কোনটা কথিত। 1/11 কারিগরের আর টকশোর সোফায় ফিরে আসছে। ছাত্রদল 2026-এ ঠিক সেই কাজ করতেছে যা ছাত্রলীগ 16 বছর ধরে করছে। আর নৌকার লোকেরা ধানের শীষের ছায়ায় বাসা বাঁধতেছে। এর মানে একটাই, আমরা মানুষটাকে হটাইছি, যন্ত্রটাকে না, সিস্টেমটাকে না, ব্যবস্থাটাকে না। বাংলাদেশের ফ্যাসিবাদ কোনোদিনই এক মহিলা ছিল না,
শুধু হাসিনা ছিল না, ওইটা একটা জোট ছিল, যে মিডিয়া বয়ান বানায়, যে বুদ্ধিজীবী তার বৈধতা দেয়, যে ব্যবসা তাকে টাকা যোগায়, আর যে সংস্থাটা কাজটা সেরে ফেলে। হাসিনা পলাইছে, জোটটা রয়ে গেছে, আর নতুন মালিকের কাছে নিজের ভাড়া দিতে শুরু করছে এই জোটটা। আর সবচেয়ে গভীর ব্যর্থতা আমাদের নিজেদেরই। ৭১-৮ মাসের মধ্যে ওরা 11 জন বানাইছিল, আমরা 24 মাসে কিছুই বানাইতে পারি নাই। যে অভ্যুত্থান নিজের স্মৃতি নিজে গড়ে না, তার স্মৃতি লিখে দেবে তার শত্রুরাই। এই জন্যেই আজ কথিত বন্দিশালা লেখার সাহস হয়, কারণ ওরাই লিখবে আমাদের ইতিহাস। তাহলে তৃতীয় বছরের কাজটা কি? 3টা। পুন্দারাল দিল্লি স্টার যা যা অপরাধ করছে, যা যা বয়ান তৈরি করছে, মেজর জাহিদকে দিয়ে শুরু করেন। আবেগ দিয়ে বিচার হয় না, নথি দিয়ে বিচার হয়, এইটা দিয়ে তাকে বিচারের কাঠ গড়ায় আমরা দাঁড়াই, বিচারের কাঠ গড়াটা যেন খালি না থাকে। 2 নাম্বার কালচারাল অ্যাসেট বানানো, সিনেমা, বই, আর্কাইভ, সিলেবাস। যে জাতি নিজের অভ্যুত্থানের ছবি বানাইতে পারে না, সে জাতি অভ্যুত্থান ধরে রাখতে পারবে না। 3 নাম্বার টাকার লাইন কাটেন, যতদিন বিচার হইতেছে না ততদিন আপনার মানি ব্যাগে আপনার হাতিয়ার। কে বিজ্ঞাপন দেয়, কে অ্যাড স্পন্সর করে, কার ব্র্যান্ড এই কাগজের পাতায় ঝোলে, এই নামগুলো জানেন, আর সেই অনুযায়ী কিনেন। আমি দেশে ফিরবো, কাঁঠাল রানীর কবর এই মাটিতে হবে না ইনশাল্লাহ। কিন্তু সেটা যথেষ্ট না। মেজর জাহিদের যে মেয়েটা মায়ের কোলে জেলখানায় বড় হয়েছে, সে যেদিন জানবে তার বাবাকে কে খুন করছে আর কে ওই খুনের বৈধতা লিখে দিছে, আর এই দুইজনই যেদিন একই কাঠগড়ায় দাঁড়াইবে, সেই দিন জুলাই পূর্ণতা পাবে, তার আগে না। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।